মেয়ে দেখেছি জীবনে অনেক, কিন্তু তোমার মতো উদ্ভট মেয়ে দেখিনি। মন থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে এত প্রশংসা করলাম, তবুও তোমার মনে সন্দেহ কাজ করছে। আমার ভালোবাসাও কি তোমার কাছে সন্দেহের মনে হয়? ভালোবাসেন কবে বলছেন? জোর করেও কি ওই ওয়ার্ডটা আপনার মুখ থেকে এই অবধি একবারও শুনতে পেরেছি? মৌন রইল রূপল। অযথা কথা বাড়াতে চাইল না নিহারিকার সাথে। শুধু হাত বাড়িয়ে নিহারিকার হাতটা তার বুকের বাপাশে চেপে ধরল। ফোঁস করে শ্বাস ফেলে রূপল আচ্ছন্ন গলায় তাকিয়ে থাকা নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। হার্টবিট কতটা দ্রুত গতিতে বিট করছে বুঝতে পারছো তো? এর থেকেই বুঝে নাও তোমার প্রতি আমার অনুভূতি কতটা গাঢ় ও নিগুড়। একে ভালোবাসা বলে নাকি জেনে এনে নিজের সর্বনাশ করা বলে আমি জানি না, তবে আমি এইটুকুই জানি, আমি মুখে মুখে ভালোবাসি বলা এই কথাটাতে বিশ্বাসী নই। ভালোবাসি তা যদি আমি কাজের ক্ষেত্রে বোঝাতে পারি, তবে একেই আমি ভালোবাসা বলি। যেদিন তোমাকে আমি বিয়ে করে আমার ঘরে তুলতে পারবো, হ্যাঁ, সেই দিনই আমি বুকে সাহস রেখে নির্দ্বিধায় বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি। যাকে আমি ভালোবেসেছি তাকে নিজের করে পেয়েছি। যেমন তোমাকে নিজের করে পেয়ে আমি পূর্ণ হব, সেদিন পুরো দুনিয়া আমার ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। ভালোবাসি কথাটা তখন মুখে বলে কয়ে বেড়াতে হবে না। তবে এই ক্ষেত্রে তোমার কনসেপ্টও ভিন্ন হতে পারে। এক একজনের অনুভূতি এক এক রকম হয়, তেমনি ভালোবাসা প্রকাশের ভঙ্গিও এক এক রকম হয়। সম্মোহিত চাহনি নিহারিকা রূপলের পানে সে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। মুগ্ধ হলো সে রূপলের কথায়। ভেবে দেখল সত্যিই তো, মুখে মুখে ভালোবাসি বলে কয়জনই বা সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে পেরেছে। কাজে প্রকাশ করে দেখানোর মাঝেই তো সত্যিকারের ভালোবাসা নিহিত রয়েছে। যদিও নিহারিকা বহু আগেই প্রমাণ পেয়ে গেছে রূপল তাকে কতটা গভীরভাবে ভালোবাসে, তবুও মুখ থেকে শোনার ব্যাপারটা হলো আলাদা। কথা শেষে রূপল নিহারিকার পাশ থেকে উঠে দাঁড়ালো। অচিরেই নিহারিকা তার হাতটি গুটিয়ে নিল। হৃদি যে সেই কখন নিহারিকার পাশ থেকে উঠে পার্কের এদিক থেকে ওদিক ছুটোছুটি করছে সেদিকে কারোর খেয়ালই নেই। হৃদি তার মতো কয়েকজন সমবয়সীকে দেখে তাদের সাথে মিলেমিশে খেলাধুলা করছে। দৌড়োদৌড়ি করতে গিয়ে না আবার হোঁচট খেয়ে পড়ে যায়, সেই ভয়ে রূপল সেখান থেকে হৃদিকে ধরে আনলো। মন খারাপ করে হৃদি রূপলের পিঠে কিল ঘুষি দিতে লাগলো। কান্না করে বলল, প্লিজ রূপাল বাবা, আমাকে ওখানে যেতে দাও, আমি খেলা করব। শাট আপ হৃদি, স্কুলেও আজ অনেক খেলাধুলা করেছো। এত বেশি দৌড়ঝাঁপ করলে তোমার পা ব্যথা করবে। দৌড়াতে গিয়ে পড়ে গেলে তো হাত পা ছিঁড়ে যাবে, তখন কি হবে? হ্যাঁ, চুপচাপ এখন আমার সাথে চলো। ওইদিকে তো তোমার নিহামা তোমাকে ফেলে আইসক্রিম খেয়ে ফেললো। আইসক্রিমের লোভ দেখিয়ে রূপল হৃদিকে তার বশে আনলো। অমনি হৃদি কান্নাকাটি থামিয়ে দিল। ব্যস্ত করে রূপলকে বলল, আরে বাবা, তাড়াতাড়ি হেঁটো না, নিহামা তো আমাকে ফেলে সব আইসক্রিম খেয়ে ফেললো। পার্কে থাকা একটি আইসক্রিমের স্টল থেকে রূপল 3টি ভিন্ন ভিন্ন ফ্লেভারের কোন আইসক্রিম কিনলো। রূপলের হাত থেকে রীতি টেনে টুনে একটা কোন আইসক্রিম আগেই কেড়ে নিল। বাকি দুটো আইসক্রিম হাতে নিয়ে রূপল বেঞ্চে নিশ্চুপ হয়ে বসে থাকা নিহারিকার দিকে এগিয়ে গেল। আইসক্রিম দুটি রূপল নিহারিকার মুখের সামনে ধরলো। ব্যগ্র স্বরে বলল, নিন ম্যাম, আপনার ফেভারিট কোন আইসক্রিম। নির্জীব অবস্থায় নিহারিকা রূপলের হাত থেকে আইসক্রিম দুটি নিল। ভ্যাপসা গরমে বেশ ঘামাচ্ছিল নিহারিকা। সরাসরি রোদের আলো তার চোখে মুখে পড়ছিল, অথচ এই জায়গাটা কিছুক্ষণ আগেও শিথিল ছিল। রোদের ছিটে ফোটাও ছিল না। প্যান্টের পকেটে হাত দিয়ে রূপল তার টিস্যুর প্যাকেটটি বের করলো। প্যাকেটটি নিহারিকার দিকে এগিয়ে উদ্বিগ্ন স্বরে বলল, ঘামটা মুছে নাও, অনেক ঘামাচ্ছো আজ। রূপলের কোল থেকে হৃদি বেশ জ্বালাতন করছিল। আইসক্রিম ফেলে দিচ্ছিল রূপলের শার্টে। যদিও এতে রূপল বিরক্ত হচ্ছিল না, শার্ট থেকে আইসক্রিমগুলো হাত দ্বারা মুছে নিচ্ছিল। তখনই হৃদি বিড়বিড় করে রূপলের কানে ফিসফিসিয়ে বলল, বাবা, আমাকে কিন্তু তুমি আরেকটা আইসক্রিম কিনে দিবে। নিহামাকে তো দুটোই আইসক্রিম দিলে। নমনীয় গলায় রূপল হৃদির কানে ফিসফিসিয়ে বলল, তুমি কি নিহুমায়ের সাথে হিংসা করছো মা? যদি করেও থাকো তাহলে বলবো পরিবার থেকে আর তাকে নিয়ে জেলাস ফিল করবে না। মায়ের সাথে জেলাসি দেখাতে নিন বাবা। আর বাড়ি আর ফেরার সময় তোমাকে আমি আরো অনেকগুলো আইসক্রিম কিনে দেবো, ওকে? কিন্তু এখন তো তোমার আইসক্রিমটা গলে যাচ্ছে দিদি, একটু কেয়ারফুলি খাও। রূপল হৃদিকে আরো অনেক আইসক্রিম কিনে দিবে এই কথা শুনে হৃদি চট করে হেসে দিল। খুশিতে উদ্বেলিত হয়ে রূপলের গালে চুমু খেলো। বিড়বিড় করে বলল,
ঠিক আছে বাবা, আমি আর কখনো নিহা মায়ের সাথে জেলাসি করব না। তুমি কিন্তু আজ আমাকে অনেকগুলো আইসক্রিম কিনে দিবে। রূপলের হাত থেকে টিস্যুটি হাতে নিল নিহারিকা। পার্কে থাকা কতগুলো মেয়ে রূপলের দিকে কেমন যেন আর চোখে তাকাচ্ছিল। ইশারায় কি যেন বলছিল তারা। নিহারিকা অনেকক্ষণ যাবৎ এই ব্যাপারটা নোটিস করছিল। রেগে মেগে সে বসা থেকে উঠে দাঁড়ালো। টিস্যুর প্যাকেট থেকে একটি টিস্যু বের করে সেই টিস্যুটি রূপলের দিকে এগিয়ে দিল। রুক্ষ গলায় বলল, দেখি মুখটা মুছে দিন। অবাক হলো রূপল। নির্বোধ দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো, তবে প্রশ্ন করল না, কারণ রূপল জানে কোনো উদ্দেশ্য ছাড়া নিহারিকা রূপলকে জনসম্মুখে এই কাজ করতে বলবে না। নিহারিকার মুখ মুছাতে মুছাতে রূপল এদিক ওদিক তাকালো। তখনই দেখলো কিছু মেয়ে মুখ ফুলিয়ে নিহারিকার দিকে তাকিয়ে রয়েছে। পিলে চমকে গেল তাদের। তাহলে কি ছেলেটির গার্লফ্রেন্ডও আছে? বাঁকা হাসি দেখা নিহারিকার ঠোঁটে উদ্দেশ্য দারুণভাবে সফল হলো তার। নিহারিকার চালবাজি বুঝে রূপল চাপা হাসলো, তবে তা নিহারিকা বা মেয়েগুলোকে বুঝতে দিল না। রূপলের কোল থেকে নেমে গেল রীতি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মনোযোগ দিয়ে আইসক্রিম খেতে লাগলো। নিহারিকা একটি আইসক্রিম মুখে দিতে দিতেই রীতির আইসক্রিম শেষ হয়ে গেল। তখনই নিহারিকা তার অন্য আইসক্রিমটি রিদিকে দিয়ে দিল। খুশি হয়ে গেল রীতি। নিহারিকার হাতে চুমু খেয়ে বলল, থ্যাঙ্কস নিহামা, তুমি এতগুলো ভালো। হৃদির পিছনে পিছনে রূপল ও নিহারিকা হাঁটতে লাগলো। রূপলকে অনেক জোরাজুরি করেও নিহারিকা আইসক্রিম খাওয়াতে পারল না। আইসক্রিম তেমন একটা পছন্দ নয় রূপলের। তার মতে আইসক্রিম হলো মেয়েটির খাবার জিনিস। রাস্তায় বের হলে ছেলেদের জন্য তো সিগারেটই সই। এই মুহূর্তে রূপলের সিগারেট খাওয়ার অনেক নেশা উঠল, তবে সুযোগ পাচ্ছে না সে একান্তে গিয়ে কোথাও দু এক টান মেরে আসার। সুযোগ বুঝে রূপল নিহারিকার হাতটি ধরল। হাতে হাত রেখে পাশাপাশি হাঁটার মনোবাঞ্ছা তাকে চেপে বসলো। অমনি নিহারিকা ঝট করে রূপলের হাত থেকে তার হাতটি ছাড়িয়ে নিল। আমতা আমতা করে বলল, হাত ধরছেন কেন? দেখছেন না এটা একটা পাবলিক প্লেস? ন্যাকামি বন্ধ করো তো, হাতটা দাও। কি বললেন? আমি ন্যাকামি করি? তাহলে হাতটা ছাড়লে কেন? ন্যাকামি কাকে বলে আপনি জানেন? তুমি বলে দাও। তাহলে শুনুন, যদি আমি আপনাকে কথায় কথায় বাবু বলে ডাকতাম, 24 ঘন্টা ফোন করে আপনাকে জ্বালাতন করতাম আর বলতাম, বাবু তুমি কেমন আছো, কি করো, খাইছো, হাঁকছো, তুমি না খেলে কিন্তু আমিও আজ খাবো না বাবু, অথচ ভেতর ভেতর সব খেয়ে সাবার। এরপর তো এখন আবার নতুন ট্রেন্ড চালু হয়েছে, নিব্বারা না হাগলে নাকি নিব্বিরাও হাগে না। আরো আছে, জান তুমি না বললে কিন্তু আমি এদিকে যাব না, ওদিকে যাব না, বাবু আমার হাত কেটে গেছে, কিসি দিয়ে দাও, সেরে যাবে। এসবকে ন্যাকামি বলে, বুঝেছেন? তো করো না একটু ন্যাকামি, ছেলেরা তো এইসব বিষয়ে একটু বেশি মজা পায়। রূপলের ঠোঁটে ক্রূর হাসির রেখা দেখে মেজাজ গরম হয়ে গেল নিহারিকার। ধপাধপ পায়ে হেঁটে সে সামনে আগাতে লাগলো। তখনই কাকতালীয়ভাবে লামিয়ার সাথে দেখা গেল তার। কয়েকজন বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরতে এসেছে। যদিও নিহারিকা জানে না লামিয়া তাকে দেখেছে কিনা। লামিয়াকে এক ঝলক দেখা মাত্রই নিহারিকা পিছু ঘুরে গেল। ছুটে গিয়ে রূপলের মুখোমুখি দাঁড়ালো। রূপলকে আড়াল করার চেষ্টা করলো। উজবুক দৃষ্টিতে রূপল নিহারিকার দিকে তাকিয়ে রইল। প্রশ্ন ছুড়ল, হোয়াট? কিছু না, এদিকে ওদিকে ঘাড় ঘোরাবেন না একদম, শুধু আমার দিকে তাকিয়ে থাকুন। আরে হয়েছেটা কি বলবা তো? যা বলেছি তা শুনুন, আমার কথার বাইরে গেলে কিন্তু মাথার চুল একটাও থাকবে না। স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল রূপল। নিহারিকার হুমকিতে চুপসে গেল সে। যে মেয়ে সামান্য রাগ থেকে নাকে কামড় বসাতে পারে, সেই মেয়ে যে তার কথার এদিক ওদিক হলে চুলও ছিঁড়ে ফেলতে পারবে, সে বিষয়ে তার বিন্দু মাত্র সন্দেহ নেই। এই বয়সে ন্যাড়া হওয়ার শখ নেই তার। নিহারিকা যতই রূপলকে লুকানোর চেষ্টা করুক না কেন, লামিয়া ঠিকই তার বান্ধবীদের রেখে নিহারিকার চোরামি ধরতে তরতরিয়ে চলে এলো রূপলের কাছে। নিহারিকাকে উপেক্ষা করে লামিয়া গলা ঝাঁকিয়ে মৃদু স্বরে রূপলকে বলল, আপনি মিস্টার রূপল না? তবুও ঘাড় ঘোরালো না রূপল। দু একবার চোখের পাতা ফেলে নিহারিকার দিকেই তাকিয়ে রইল। দাঁত কিরমিরাতে লাগলো নিহারিকা। রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল। লামিয়ার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসল। রূপলের জবাবে নিহারিকা বলল, হ্যাঁ, ইনি মিস্টার রূপল। কেন চিনতে পারছো না? তখনই ক্ষিপ্ত গলায় লামিয়া বলল, শোন নিহা,
তোর সাথে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। আমি মিস্টার রূপলের সাথে কথা বলতে এসেছি। কথা বলা হয়ে গেলেই চলে যাব। তখনও রূপল লামিয়ার দিকে ফিরে তাকালো না, নিহারিকার দিকেই তাকিয়ে রইল। রূপলের দিকে রোষ ভরা চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চাপল নিহারিকা। অকপট সুরে বলল, নিন কথা বলুন, আপনার সাথে কথা বলতে এসেছেন ইনি। মুভ হলো রূপল। রুদ্ধশ্বাস ফেলে লামিয়ার দিকে তাকালো। রূপলের দিকে তাকিয়ে লামিয়া লাজুক হাসলো। সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে বলল, আজ সকালে কি আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন? সকাল থেকেই রূপলের ফোনটা রিদির কাছে ছিল। হয়তো তখনই ফোন ঘাঁটতে গিয়ে কোনোভাবে লামিয়ার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে। তাই রূপল গলা ঝেড়ে বলল। হ্যাঁ, ওই আর কি। রূপলকে বৃত্তান্ত খুলে বলার সুযোগ দিল না নিহারিকা। রাগে ফোঁস করে উঠে সে সামনে হাঁটা ধরল। নিহারিকার রাগের কারণ বুঝতে পেরে রূপল পিছু নিল নিহারিকার। পেছন থেকে অস্থির গলায় নিহারিকাকে ডেকে বলল, আরে নিহু, শোনো, আমার পুরো কথাটা তো শুনে যাবে। পিছনে ফিরেও তাকালো না নিহারিকা। দ্রুত পা ফেলে সে পার্ক থেকে বের হয়ে গেল। মাথায় হাত চলে গেল রূপলের। লামিয়ার উপর রাগের মাত্রা বেড়ে গেল তার। পিছু ঘুরে তেড়ে গেল সে লামিয়ার দিকে। ঝাঁঝালো গলায় বলল, আপনার জন্যই আজ আমার সংসারে অশান্তি বাঁধলো, ইউ ইডিয়েট গার্ল। লামিয়াকে তাতিয়ে দিয়ে রূপল হৃদিকে কোলে তুলে পার্ক থেকে বের হয়ে গেল। নিহারিকার অস্তিত্ব কোথাও খুঁজে পেল না সে। ফোন করেও নিহারিকাকে পেল না। তবে ধরে নিল নিহারিকা হয়তো বাড়ি চলে গেছে। কিছুক্ষণ পর মার্জিনা বেগমের নাম্বারে কল করলেই সে কনফার্ম হবে। হৃদিকে নিয়ে বাইকে উঠে রূপল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ভিতরে ভিতরে নিহারিকার জন্য যেমন চিন্তা হচ্ছিল, তেমনি রাগও কাজ করছিল। এই প্রথম নিহারিকার কোনো কাজে রূপল অসন্তুষ্ট হলো। অন্তত তার পুরো কথাটা তো একবার শুনবে। হুটহাট করে রেগে গেলেই কি চলবে? মাঝখানে কেটে গেল 2 দিন। নিহারিকা এখনো রূপলের উপর রেগে আছে। রূপলের ফোন কল কিছুই তুলছে না সে। তবে এর পেছনেও একটা কারণ লুকিয়ে আছে। পিয়াসাকে পরীক্ষা করতে চাইছে সে। নিহারিকা যেদিন থেকে রূপলের সাথে কথা বলা বন্ধ করেছে, সেদিন থেকেই পিয়াসা বেশ স্বাভাবিকভাবে আচরণ করছে নিহারিকার সাথে। এই থেকে তার বুঝতে সুবিধে হলো যে পিয়াসা ভিতরে ভিতরে কোনো চাল চালছে। সেদিন রূপলের ফোন থেকে পিয়াসাই হয়তো লামিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। পিয়াসা তো সেদিন তার বাপের বাড়িতেই ছিল, তাই এটা অসম্ভব কিছু নয়। আর এই কাজে পিয়াসার সাথে লামিয়াও জড়িত ছিল। ঝামেলা বাঁধানোর জন্য সেদিন লামিয়া উদ্দেশ্য প্রবণভাবে পার্কে গিয়েছিল। সুযোগ বুঝেই লামিয়া নিহারিকার সামনে সেই প্রসঙ্গটি তুলেছিল, যেন নিহারিকা রেগে যায়, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সব বুঝেও নিহারিকা এখন চুপ করে আছে। পিয়াসাও লামিয়াকে সুযোগ দিতে চাইছে। যখন সে দুজনকেই প্যাচে পাবে, তখনই সুযোগ বুঝে সে দুজনকে পেঁচিয়ে ধরবে। ইদানিং পিয়াসা সারাক্ষণ লামিয়ার সাথে চ্যাটিংয়ে ব্যস্ত থাকে। বিষয়টা বহুবার নিহারিকার চোখেও পড়েছে। বাড়ি থেকেও হুটহাট বের হয়ে যাচ্ছে পিয়াসা। আজ বিকেলের দিকেও পিয়াসা বাসায় নেই। ঘুম থেকে উঠে নিহারিকা পিয়াসাকে কোথাও খুঁজে পেল না। চা খেতে খেতে নিহারিকা তার মায়ের ঘরে গেল। কৌতূহলী গলায় শুধালো, ভাবি কোথায় মা? আলমারিতে কাপড় গোছাতে ব্যস্ত মার্জিনা বেগম। তাই তিনি বেশ ব্যস্ত সুরেই বললেন, বললো তো বান্ধবীর বাসায় যাচ্ছে। আশেপাশের কোন একটা ফ্ল্যাটে নাকি তার বান্ধবী জামাই নিয়ে উঠেছে, তাই তাকে দেখতে গেছে। ও আচ্ছা। মার্জিনা বেগমের কথায় জোর পেল না নিহারিকা। দ্বিধা নিয়ে সে চা খেতে খেতে ড্রয়িং রুমে গেল। সোফায় বসে টিভি ছেড়ে দিল। চ্যানেল পাল্টে পাল্টে মুভি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। চারিদিকে তখন মাগরিবের আজান পড়ে গেল, অথচ এখনো পিয়াসা বাড়ি ফিরল না। বিচলিত হয়ে উঠলেন মার্জিনা বেগম। নিহারিকার সন্দেহ এবার প্রগাঢ় হলো। সে তার মাকে কিছু না জানিয়েই এই ভর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেল। লামিয়াদের বাড়ির সামনে দাঁড়িয়ে নিহারিকা কলিং বেল চাপলো। কাজের বুয়া এসে দরজা খুলে দিল। বেশ ব্যস্ত ভঙ্গিতেই বুয়া আবার রান্নাঘরে চলে গেল। যেহেতু বুয়া নিহারিকাকে চেনে, তাই কোনো প্রশ্ন করলো না নিহারিকাকে। যেতে যেতে শুধু নিহারিকাকে বলে গেল, বিশাল বড় বাড়ি লামিয়াদের। লামিয়ার বাবা পেশায় একজন পলিটিশিয়ান। এলাকায় সবচেয়ে বড় বাড়ি লামিয়াদের।
ক্ষমতাও কম নয় তাদের। সিঁড়ি ভেঙে দোতলায় উঠতেই পা ধরে গেল নিহারিকার। এই পা ব্যথা নিয়ে নিহারিকা দোতলায় উঠতেই আতঙ্কিত হয়ে উঠল। লামিয়ার গোটা পরিবারের সামনে লামিয়ার বড় ভাই রাহুল পিয়াসার গালে একের পর এক চড় থাপ্পড় মারছে। কেউ তাকে আটকাচ্ছেও না পর্যন্ত। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রং তামাশা দেখছে। একের পর এক চড় খেয়ে পিয়াসা ব্যথায় কুকড়ে উঠল। নাকমুখ থেকে রক্ত বের হতে লাগলো। মৃদু চিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। এই মুহূর্তে কাউকে মানার সময় নেই নিহারিকার। হাতের কাছে পিছার ঝাড়ু পেতেই নিহারিকা হুড়োহুড়ি করে ঢুকে গেল রুমে। তেড়ে গেল লামিয়ার বড় ভাইয়ের সামনে। উপস্থিত সবাই থতমত খেয়ে গেল। ঝাড়ুটা নিহারিকা রাহুলের মুখের সামনে ধরল। আক্রমণাত্মক গলায় বলল, এবার মেরে দেখান আমার ভাবিকে, দেখবো কত বড় ক্ষমতা আপনার। Your time is start now, you bloody bitch. নিহারিকার স্পর্ধা দেখে বাক্রুদ্ধ রাহুল। হটকারী দৃষ্টিতে সে চেয়ে রইল উগ্র নিহারিকার দিকে। মুহূর্তের মধ্যেই কি ঘটে গেল এসব, যা হলো সব অকল্পনীয় ছিল। পুরুষ মানুষ হয়েও নিহারিকার কাছে এখন তার নিজেকে ছোট এবং হেয় মনে হচ্ছে। কারণ এই প্রথম কেউ তার দিকে এতটা তেড়ে এলো। প্রকাশ্যে তাকে মারার হুমকি দিল, এমনকি গালি পর্যন্ত দিল, তাও আবার তার বাড়িতে এসে, তার পরিবারের সামনে। এই ধাক্কা সহজে মানতে পারল না রাহুল। মাথা গরম হয়ে গেল তার। তখনই পাশ থেকে লামিয়া ও লামিয়ার মা তেড়ে এলো নিহারিকার দিকে। লামিয়ার মা জহুরা আনম বাড়ি বয়ে এসে ছেলের অপমানে বেশ চটে গেলেন। গলা উঁচিয়ে তিনি খড়খড়ে গলায় নিহারিকাকে বললেন, তোমার ভাবি কি করেছে জানো তুমি? বিস্তারিত না জেনেই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের দিকে আঙুল তোলার, তাকে শাসানোর, তাকে গালি দেওয়ার? পরিবার থেকে বুঝি এই শিক্ষাই পেয়েছো? ঝগড়ুটে ভাব নিল নিহারিকা। সাপের মতো ফনা তুলল। ঝাঝালো গলায় বলল, সাবধানে আন্টি, আপনি আমার পরিবার নিয়ে, আমার শিক্ষা দীক্ষা নিয়ে কি প্রশ্ন তুলবেন শুনি? উল্টো আমি এখন আপনার শিক্ষা দীক্ষা নিয়ে এবং আপনার গোটা পরিবারের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবো। হ্যাঁ, মানলাম আমার ভাবি কোনো অন্যায় করেছে, যদিও জানি আমার ভাবি ওই রকম আহামরি কোনো অন্যায় করবে না যার জন্য তার গায়ে হাত তুলতে হবে। তবুও তর্কের খাতিরে যদিও মানলাম আপনাদের ভাষ্য মতে আমার ভাবি কোনো অন্যায় করেছে, তো তাকে শাস্তি দেওয়ার জন্য তার স্বামী রয়েছে, তার শ্বশুর শাশুড়ি রয়েছে, তার মা বাবা ভাই রয়েছে। এতেও যদি কাজ না হতো তো আপনারা থানা পুলিশ করতেন। আপনাদের কোন শিক্ষা আছে বলুন তো? একটা বিবাহিত মেয়েকে এভাবে বাড়িতে ডেকে এনে তাকে টর্চার করার, তার গায়ে হাত তোলার, তাকে রক্তাক্ত করার কি ভেবেছেন কি আপনারা? হ্যাঁ, পলিটিশিয়ানের বংশধর বলে আপনাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা যাবে না। আম জনতা বলে কি আমরা গাঙের জলে ভেসে এসেছি? আইন কানুন জানা নেই আমাদের? আইন আমাদের পক্ষে থাকবে না? নিহারিকার উচিত ও উপযুক্ত কথায় থতমতিয়ে গেল লামিয়া ও জহুরা আনম। নারী নির্যাতনের মামলা কতটা ভয়ঙ্কর জানা আছে তাদের, যদিও তারা নিশ্চিত ছিল এসব মামলা টামলা করেও নিহারিকা তাদের কিছু ছিঁড়তে পারবে না। তখনই রাহুল তেতে উঠল। নিহারিকার দিকে এক কদম এগিয়ে এলো। হাত দুটি মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস নিহারিকা। ধৈর্যের বাঁধ ভাঙিস না আমার, তাহলে কিন্তু ভালো হবে না। খারাপ হওয়ার কি বাকি রেখেছো তুমি? আমার ভাবির গায়ে হাত তোলা যে কথা, আমার গায়ে হাত তোলা একই কথা। তুমি আজ যা করলে তা মোটেও ভালো করনি ভাইয়া। এর খেসারত কিন্তু তোমাকে দিতেই হবে। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? নারী নির্যাতনের মামলা করবি? ওকে, তাহলে করে দেখা মামলা। বাকিটা আমি বুঝে নেব। তোর ভাবির বিরুদ্ধে আমাদের কাছেও যথেষ্ট প্রমাণ আছে। তখনই আহত শরীর নিয়ে পিয়াসা মেঝে থেকে উঠে দাঁড়ালো। নিহারিকার পিছনে মুখ লুকালো সে। ভয়ে কেঁপে উঠে কাঁদো কাঁদো গলায় বলল, বিশ্বাস করো নিহারিকা, আমি কোনো অন্যায় করিনি। উল্টো ওই লোকটা আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল। যখন আমি চিৎকার করে উঠলাম তখন তো লামিয়া এবং আন্টিও ছুটে এসেছিল রুমে। তারাও তো দেখেছিল লোকটা যে আমার শাড়ি খোলার চেষ্টা করছিল। তাৎক্ষণিক মাথা নুইয়ে নিল লামিয়া এবং জহুরা খানম। দুজনেই হকচকিয়ে উঠল। অসহায় দৃষ্টি ফেলল পিয়াসা লামিয়ার দিকে। করুণ গলায় লামিয়াকে লক্ষ্য করে বলল, প্লিজ লামিয়া, সত্যিটা বলো, চুপ করে থেকো না আর। হকচকানো গলায় লামিয়া আমতা আমতা করে বলল, না না, আমি এসব কিছুই দেখিনি। উল্টো দেখেছিলাম আপনি আমার ভাইয়ের গায়ের ওপর উঠে নোংরামি করছিলেন। ভাবি?
নির্বাক হয়ে গেল পিয়াসা। কার সাথে এতদিন সে মেলামেশা করলো? কাকে ভরসা করে ভাইয়ের বউ বানাতে চেয়েছিল? কার জন্য নিজের ননদের সাথে অন্যায় করছিল? নিজের ভাইয়ের মন থেকে উঠছিল? হাজবেন্ডের সাথেও অশান্তি করছিল? দিন শেষে বুঝি তাকে এভাবে ঠকতে হলো, নিঃস্ব হতে হলো? এত কিছুর পরেও নিহারিকা কি আদৌ তাকে বিশ্বাস করবে? তার পাশে দাঁড়াতে চাইবে? কি হবে এখন তার? লামিয়ার কথায় আচমকা হু হা করে হেসে দিল নিহারিকা। এই বিপর্যস্ত মুহূর্তেও হাসতে হলো তার। হাত থেকে ঝাড়ুটা মেঝেতে ফেলে দিল নিহারিকা। হাত দুটো ঝেড়ে শ্লেষাত্মক গলায় বলল, হাসালে লামিয়া আপু, সত্যি হাসালে। আমার ভাবি নাকি তোমার ভাইয়ের গায়ের উপর উঠে নোংরামো করছিল। শুধু আমাকে কেন, পুরো এলাকা ঘুরেও যদি মাইক দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে তুমি বলো না যে তোমার ভাই নির্দোষ, কিংবা কোনো মেয়ে নিজের স্বইচ্ছায় তোমার ভাইয়ের সাথে নোংরামো করছিল আর তোমার ভাই অবলা পুরুষের মতো সব সহ্য করছিল, তবে এলাকার কেউ এই কথা বিশ্বাস করবে না। কেন বলো তো? কারণ তোমার ভাইয়ের ক্যারেক্টার সম্পর্কে এলাকার ছোট থেকে বড় সবারই বেশ ভালোভাবে জানা আছে। মেয়ে দেখলেই যে তার চোখ দুটো লোভে চকচক করে ওঠে, তা এলাকার কচি কাচাদেরও জানা আছে। এই কথা তুমি আমার সামনে বলেছো। প্লিজ বাইরে গিয়ে কাউকে বলো না, তাহলে কিন্তু তোমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। পিয়াসা অবাক হলো নিহারিকার কথায়। অন্তত এতটুকু নিশ্চিত হলো যে নিহারিকা তাকে বিশ্বাস করেছে। কান্নার মাঝেও সে আলতো হাসলো, স্বস্তি পেল। তৎক্ষণাৎ লামিয়া খেপে এলো নিহারিকার দিকে। চোয়াল উঁচিয়ে সে আঙ্গুল তাক করে নিহারিকাকে শাসিয়ে বলল, খবরদার নিহারিকা, আমার পরিবারের সাথে লাগতে আসবি না। তাহলে এর পরিণাম কতটা ভয়াবহ হবে তুই কিন্তু তা ভাবতেও পারছিস না। যা হয়েছে তা এখানেই ভুলে যা, মুখ বন্ধ করে ফেল। তোর ভাবিকে নিয়ে বাড়ি ফিরে যা। যদি এই হুমকিতে কাজ না হয় তো তোদের সবার লাইফ কিন্তু ডিস্কের মধ্যে পড়ে যাবে। তার মানে তুমি স্বীকার করছো যে তোমার ভাই আমার ভাবির সাথে জোর জবরদস্তি করেছিল? চুপ হয়ে গেল লামিয়া। আঙ্গুলটা নামিয়ে নিল। অন্য পাশ ফিরে রাগে ফুঁসতে লাগলো। জহুরা খানম তখন গলা উঁচিয়ে নিহারিকাকে বললেন, লামিয়া তোমাকে যা বলেছে তাই শোনার চেষ্টা করো নিহারিকা। আজ এই বাড়িতে যা হয়েছে সব ভুলে যাও। তোমার ভাবিকে চুপ থাকতে বলো। তাছাড়া আমার ছেলের বিরুদ্ধে কোনো প্রমাণও নেই তোমাদের কাছে, তাই চুপ থাকাটাকেই আমি বেটার মনে করছি। প্রমাণ আছে না আছে তা তো পরে দেখা যাবে ভাবি, তবে এটাও মাথায় রাখবেন নিহারিকাকে থামানো এত সহজ না। পিয়াসার হাত ধরে নিহারিকা হন হনিয়ে রুম থেকে বের হয়ে গেল। লামিয়াদের বাড়ি থেকে বের হয়ে নিহারিকা পিয়াসাকে নিয়ে মেইন রাস্তায় চলে এলো। জহুরা খানম তখন রেগে মেগে রাহুলের গালে জোরে এক চড় বসিয়ে দিলেন। চমকে ওঠা রাহুলকে শাসিয়ে তিনি বললেন, কি দরকার ছিল নিজের নোংরা স্বভাব বাড়ির গেস্টদের সাথে প্রমাণ করার? তোর জন্য এলাকায় তোর বাবার মান সম্মান নষ্ট হচ্ছে। কিছুদিন আগে ও একটা কেলেঙ্কারি করলি, আজ আবার নতুন একটা। নিহারিকাকে চিনিস না তুই? ধানি লঙ্কা এই মেয়ে। এত কিছুর পরেও তুই কি ভেবেছিস দাঁতে দাঁত চেপে বসে থাকবে এই মেয়ে? ব্যথাযুক্ত গালে হাত রেখে রাহুল গম্ভীর গলায় প্রত্যুত্তরে বলল, তুমি নিশ্চিন্ত থাকো মা, প্রমাণ ছাড়া নিহারিকা আমার কিছু করতে পারবে না। কেস সাজানোর উপায় আমারও জানা আছে মা। হাজার হোক পলিটিশিয়ানের ছেলে আমি। লামিয়া ও লামিয়ার মা রাগে গজগজ করে রাহুলের রুম থেকে বের হয়ে গেল। গালে হাত রেখে রাহুল দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার কিচ্ছু করতে পারবি না নিহারিকা। গায়ে খুব চর্বি হয়েছে তোর, তাই না? খুব শীঘ্রই সে চর্বি কমাবো আমি। পিয়াসা ভয়ে ভয়ে নিহারিকার হাত ধরে হাঁটছে। সাহসে কুলোচ্ছিল না তার নিহারিকার সাথে আগ বাড়িয়ে কথা বলার। কেমন যেন অনুশোচনা কাজ করছে তার। পিয়াসার প্রতি ব্যাপক ক্ষোভ জমে আছে নিহারিকার। তাই সে নিজেও এই মুহূর্তে পিয়াসার সাথে কথা বলতে চাইল না। ঘন্টা খানিক পর নিহারিকাদের বাড়ির বসার ঘরে দুই পরিবারের সদস্যরা উপস্থিত। থমথমে পরিবেশ বিরাজ করছে সমগ্র বসার ঘর জুড়ে। নিহারিকার মুখ থেকে সব শুনে হতবাক দুই পরিবারের সবাই। চিন্তা ভাবনা যেন লন্ডভন্ড হয়ে গেল তাদের। পিয়াসা তার রুমে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পরিবারের লোকজনদের সামনে দাঁড়ানোর মুখ নেই তার।
উপস্থিত সবাই পিয়াসার সাথে যা ঘটল তা নিয়ে বেশ উদ্বিগ্ন এবং হতাশ হলেও রূপল তার রাগকে সংযত করতে পারল না। হনহনিয়ে হেঁটে গেল সে পিয়াসার রুমে। হাঁটু মুড়ে কাঁদতে থাকা পিয়াসাকে টেনে এনে সে বসার ঘরে সবার সামনে দাঁড় করালো। মাথা নুইয়ে কাঁদতে থাকা পিয়াসার গালে সে সপাটে একের পর এক চর বসিয়ে দিল। উপস্থিত সবাই রূপলের কাণ্ডে হকচকিয়ে গেলেও নিহাল কোনো প্রতিক্রিয়া দেখালো না। থম মেরে সোফায় বসে রইল। পিয়াসার কাজকর্মে সে বেশ আঘাত পেল। চর খেয়ে পিয়াসা চোখে জল নিয়ে নির্বাক দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। রোষাগ্নি দৃষ্টিতে রূপল পিয়াসার দিকে তাকালো। মৃদু চিৎকার করে একের পর এক প্রশ্ন ছুড়ে পড়ল। আর কত মান সম্মান নষ্ট করবি আমাদের বল? ওই লামিয়া মেয়েটার সাথে তোর কিসের বন্ধুত্ব? কতকাল ধরে চিনিস তাকে? কেন তুই আন্টিকে মিথ্যা বলে ওই বাড়িতে গেলি? জিজুর পারমিশন নিয়েছিস একবারও? নিজেকে খুব বড় ভাবতে শুরু করে দিয়েছিস, তাই না? নিজেকে খুব স্বাধীন মনে করেছিস। উপস্থিত সবাই মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। কেউ রূপলকে বাধা দিতে এলো না, এমনকি পিয়াসার মা এবং বাবাও না। তাদের মেয়ে যা করেছে অন্যায় করেছে, এক্ষেত্রে বড় ভাই হিসেবে রূপলের শাসন করাটা অনুচিত নয়। নিহাল হঠাৎ গলা ঝাঁকালো। বসা থেকে শূন্যে তাকিয়ে নির্জীব গলায় রূপলকে বলল, আমি জানি রূপল, কেন তোমার বোন লামিয়ার সাথে এত ক্লোজ হয়েছে। রূপল অ্যাকচুয়ালি সে চায় না আমার বোন তোমার বউ হয়ে তোমাদের বাড়িতে উঠুক, কারণ আমার বোন দেখতে কালো, তোমার গায়ের রঙের সাথে তার একদমই যায় না। লামিয়া তো খুবই সুন্দরী, লামিয়ার সাথে তোমাকে মানাবে ভালো। অবশ্য এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপও নেই। সবার পছন্দের ধরন তো ভিন্ন ভিন্ন হয়, তাই তোমার বোনের মনের আশাই পূরণ করব আমি। তিক্ত হলেও সত্যি রূপল, আজকের পর থেকে নিহারিকা তোমার সাথে আর কোনো প্রকার যোগাযোগ রাখবে না। তোমাদের সম্পর্কটা এখানেই শেষ। ভেবো না আমি মাথা গরম করে এসব কথা বলছি। যা বলছি ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই বলছি। এতটুকু বিশ্বাস আছে, আমি যা বলবো আমার বোন তাই শুনবে, আমার কথার বাইরে যাবে না। ভাই হয়ে আমি নিশ্চয়ই তার খারাপ চাইবো না, আর এটাও চাইবো না তোমাদের সম্পর্কটা নিয়ে দুই পরিবারের মধ্যে কোনো অশান্তি হোক, কারণ ভবিষ্যতের পুরো এফেক্টটা আমার বোনের উপরেই পড়বে। তাই ভবিষ্যৎ সুরক্ষিত রাখা ভাই হিসেবে আমার কর্তব্য। তবে এর সাথে আমি আরো একটা কথা বলতে চাই রূপল, তোমার বোনকে তুমি বাড়ি থেকে নিয়ে যাও। অনেক চেষ্টা করলাম তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার, কিন্তু শেষ অবধি তা হয়ে উঠলো না। আর আজকের পর থেকে আমি তার মুখও দর্শন করতে চাই না। প্লিজ তাকে নিয়ে যাও তোমরা, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। ছ্যাত করে বুকে আগুন চলে উঠল রূপলের। নিহারিকাকে পাবার আশায় তো সে একটু আগেও চাকরির জন্য রিটেন এক্সাম দিয়ে এলো। ফর্মাল পোশাক এখনো তার গায়ে। দুদিন ধরে না খেয়ে না ঘুমিয়ে চাকরির জন্য প্রচুর পড়াশোনা করেছে সে, যদিও আরো 1-1.5 মাস আগে থেকে এক্সামের প্রিপারেশন ছিল তার। নিহাল তো সেদিন তাকে কথা দিয়েছিল নিহারিকা শুধু তারই হবে, কিন্তু আজ নিহাল পিয়াসার কাছে এতটাই কষ্ট পেল যে নিজের ওয়াদা নিজেই ফিরিয়ে নিল। কি হবে এখন রূপলের? বুকের ভিতরটা যে হাহাকার করছে তার, মাথা ঘুরে আসছে, দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে। কাকে বোঝাবে সে তার ভিতরের এই নিগুড় যন্ত্রণা? নিহালের কথা মানতে গিয়ে নিহারিকাও কি তাকে অস্বীকার করবে? তার আকাশ ভরা ভালোবাসাকে অস্বীকার করবে? নিরুপায় হয়ে নিহারিকাও কি মেনে নিবে নিহালের কথা? ব্যথাতুর দৃষ্টিতে রূপল নিহারিকার দিকে তাকালো। তড়াক করে নিহারিকা তার অশ্রু সজল দৃষ্টি রূপলের থেকে নামিয়ে নিল। দুই পরিবারের সবাই আজ খোলামেলাভাবে জানল রূপলের সাথে নিহারিকার সম্পর্ক রয়েছে। নিহারিকার বাবা মা আজ এই সম্পর্কে নতুন করে জানলেও রূপলের বাবা মা আগে থেকেই তা জানতো, তাই রূপলের মা বাবা তেমন অবাক হয়নি। তবে রূপলের মা নাজনীন বেগম খুশি হলেন নিহালের প্রথম সিদ্ধান্তে। তিনি এখনো চাইছেন না রূপলের সাথে নিহারিকার বিয়ে হোক, তবে তিনি চাইছেন পিয়াসা এই বাড়িতেই থাকুক, স্বামীর সংসার নিয়ে থাকুক। নিহালের শেষোক্ত সিদ্ধান্তটি তিনি মানতে পারেননি। হতভম্ব দৃষ্টিতে পিয়াসা নিহালের দিকে তাকিয়ে রইল। পিয়াসার বিশ্বাসই হচ্ছিল না নিহাল তাকে ছেড়ে থাকার কথা বলতে পারে। মন থেকে বুঝি এতটাই উঠে গেল সে? বুকে পাথর চেপে ধরে নিহারিকা পাশ ফিরে রুদ্ধশ্বাস ফেলল। ঢোক গিলে শুকনো গলাটা ভিজালো। চোখে এক রাশ জল নিয়ে কঠিন গলায় নিহালকে বলার চেষ্টা করলো, ভাইয়া প্লিজ স্টপ। এই মুহূর্তে তোমার মুখে এসব কথা মানায় না। হ্যাঁ ঠিক আছে, ভাবি যেহেতু চায় না আমি তাদের বাড়ির বউ হয়ে যাই, তো ঠিক আছে আমি যাব না ওই বাড়িতে বউ হয়ে। তার ভাইয়ের সাথে আমি রাখবো না কোনো সম্পর্ক। আমার ভাইয়ের চেয়ে বড় আর কে হতে পারে? কেউ না। কথাগুলো বলার সময় নিহারিকার গলা থেকে ফুপিয়ে ওঠা কান্নার আওয়াজ ভেসে আসছিল।
বুকটা অসহনীয়ভাবে কাঁপছিল তার। ছলছল দৃষ্টিতে সে এক ঝলক তাকালো রূপলের দিকে। রূপল যেন ভেঙে চুরে পড়ে যাচ্ছিল। রূপলের এই অসহনীয় অবস্থা সহ্য করতে পারছিল না নিহারিকা। অথচ সে কখনো ভাবতে পারেওনি এই দিনটা তার জীবনে আসবে। তাকে বাবা মায়ের মতো গাইড করা বড় ভাই এবং তার জীবন মরণের সঙ্গী, তার ভালোবাসার মানুষটির মাঝখান থেকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। ঝট করে নিহারিকা তার দৃষ্টি ফিরিয়ে নিল। চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়া জলটিকে আলতো হাতে মুছে নিল। নাক টেনে ভরাট গলায় বলল,